Hello viewers, you are most welcome to my YouTube channel Shopix Easy English. Today I am going to discuss with you part 2 of right from verb. We know that right from verb is one of the most important topics in English. I am Mr. Sheikh Shofi, a knowledge digger, a student of Rajshahi University. That I am a student of Rajshahi University is not my pride. Viewers, আপনারা সবাই জানেন রাইট ফর্ম অফ ভার্ব ইংরেজির একটি গুরুত্বপূর্ণ পার্ট। আমরা সবাই যারা এসএসসি পাস করেছি বা চাকরি প্রত্যাশী বা এইচএসসিতে পড়ছি, এই ক্লাসটা আসলে তাদের জন্য। আমরা রাইট ফর্ম অফ ভার্ব ক্লাস 6 থেকে শিখে আসতেছি, আমরা বিভিন্ন পরীক্ষা দিয়েছি। তা আপনারা সবাই জানেন রাইট ফর্ম অফ ভার্ব থেকে বিসিএস, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। তাই এই রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলো শেখা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তাই আপনারা জানেন আমার রাইট ফর্ম ভার্বের ক্লাসটি যারা এইচএসসিতে পড়ছেন বা এইচএসসি পরীক্ষা দিবেন, তারপরে যারা ভার্সিটি অ্যাডমিশন দিবেন এবং যারা বিসিএস সহ অন্য অন্য প্রতিযোগিতামূলক চাকরির যে পরীক্ষা রয়েছে সে অংশগ্রহণ তাদের জন্য। চলুন কথা না বলে শুরু করা যাক। ভিউয়ার্স, আমার রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে ফার্স্ট ক্লাস রয়েছে তাদের পার্ট 1, সেখানে আমি 8টি রুলস আলোচনা করেছি। আজকে আমি 6টি রুলস আলোচনা করব। আসলে আমি আপনাদেরকে শেখানোর জন্য এই ক্লাসটা বানাচ্ছি না। আসলে আমরা ইংরেজি ক্লাস 6 থেকে শিখেছি, এই রাইট ফর্ম অফ ভার্ব আমরা ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিখেছি। জাস্ট হয়তো আমরা অনেকেই ভুলে গিয়েছি নানান কারণে। এই রাইট ফর্ম ভার্ব আসলে আমরা রিভিশন করব। আমরা বলতে পারি এই ক্লাসটা হচ্ছে রিভিশন ক্লাস বা আলোচনার ক্লাস। আমরা সবাই মিলে গ্রুপ ওয়ার্কের মতো আমরা রিভিশন করব, একটা আলোচনার ক্লাস হতে যাচ্ছে। পার্ট 2 আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আমি 6টা সেন্টেন্সেস লিখেছি। এই 6টা সেন্টেন্স থেকে যে রুলগুলো রয়েছে আমরা তা আলোচনা করব বা ব্যাখ্যা করব। ভিউয়ার, আমরা প্রথম সেন্টেন্স দেখতে পাচ্ছি আই ব্র্যাকেটে দেখতে পাচ্ছি লিভ হিয়ার ফর 10 ইয়ার্স অর সিন্স 2010। আমরা জানি ফর অবলিক সিন্স দুটাই প্রিপজিশন। এই প্রিপজিশনের পরে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা টাইম, অ্যাডভার্ব ফ্রেজ অনেক ধরনের রয়েছে, তার মধ্যে একটা অ্যাডভার্ব অফ টাইম, যে ফর আর সিন্সের পরে যদি ক্লোজ না থাকে। ক্লোজ, আমরা জানি ক্লোজ হচ্ছে এক ওয়ান সাবজেক্ট ওয়ান ফাইনাইট ভার্ব ধারণ করে। ফর আর সিন্সের পরে যদি ক্লোজ না থাকে, তার মানে যদি দুই বা অধিক ওয়ার্ড থাকে, তা হতে পারে আপনার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ যদি ফর বা সিন্সের পরে যদি কোনো ক্লোজ না থাকে, মানে ওয়ান সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব না থাকে, তাহলে ওই সেই ফ্রেজটি ফর আর সিন্স এই যুক্ত ফ্রেজটি আসলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। এটা আমরা জানি, যারা টেন্স আমরা যারা ভালোভাবে জানি তারা এই বিষয়টা তাদের কাছে পরিষ্কার। যে ফর আর সিন্স যেমন হচ্ছে 10 বছর ধরে 2010 সাল থেকে, যেমন আমরা এই ধরনের টেন্স কি জানি, যেমন এই ধরনের সেন্টেন্স আমরা জানি বা ঘটনা, যে আমি 10 বছর ধরে এই গ্রামে বাস করে আসছি বা এই গ্রামে বাস করছি। আমি এই গ্রামে বাস করছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম লিভিং ইন দিস ভিলেজ। কিন্তু আমি যখন আমরা বলবো যে আমি 10 বছর ধরে এই গ্রামে বাস করে আসছি বা বাস করছি, তখন এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাই তাহলে ফর আর সিন্স থাকার কারণে
এটা হচ্ছে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে হবে। তা যদি আমরা প্রশ্নে এই ফর আর সিন্স এর পরে ক্লোজ নাই, কিছু শব্দ সমষ্টি আছে, এই ধরনের কোশ্চেন পাই পরীক্ষায়, তাহলে আমরা তার সেই সেই সেন্টেন্সের রাইট ফর্ম ভার্ব আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে কনভার্ট করব বা রূপান্তর করব। তাহলে এটা রাইট ফর্ম ভার্ব হচ্ছে আই এর পরে হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ বিন লিভিং। তাহলে এই সেন্টেন্সটির কারেক্ট ফর্ম অফ ভার্ব হচ্ছে হ্যাভ বিন লিভিং। এটা যদি আমরা পাস্ট টেন্সকে নির্দেশ করি তাহলে আমরা নিব হ্যাভ বিন লিভিং। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাচ্ছি দ্য সেকেন্ড সেন্টেন্স অর সেকেন্ড এক্সাম্পল অফ রাইট ফর্ম ভার্ব অফ পার্ট 2। আপনারা দেখতে পাচ্ছেন আই নো হিম ফর 10 ইয়ার্স অবলিক সিন্স 2010। আমরা একটু বাংলা মিনিং করে নেই। আমি চিনি বা জানি হিম তাকে। এটা যদি আমরা এইভাবে অনুবাদ করি যে আমি চিনি তাকে, এটা বাংলায় ভুল, এটা ভাবানুবাদ হবে না, আক্ষরিক অনুবাদ হবে। আমাদেরকে ভাবানুবাদে করতে হবে বাংলা। আমরা জানি এই যে বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে আর ইংরেজিতে হচ্ছে সাবজেক্টের পরে ক্রিয়া বসে, আমরা সেইভাবে করবো। তাহলে আমি তাকে চিনি। কেউ যদি আমাদেরকে কেউ যদি কাউকে প্রশ্ন করে যে আমি তাকে চিনি আর ইংরেজি কি, তখন আমরা অনায়াসে বলবো আই নো হিম অর হার। কিন্তু কেউ যদি বলে আমি তাকে 5 বছর বা 10 বছর ধরে চিনি বা আমি তাকে 2010 সাল থেকে চিনি, তখন কিন্তু তার ইংরেজি হবে না যে আই নো হিম ফর 10 ইয়ার্স অবলিক সিন্স 2010, এটা হবে না। তখন আমরা জানি কি, আমরা প্রথম সেন্টেন্সে কি দেখলাম ভিউয়ার, যে ফর আর সিন্স যুক্ত সেন্টেন্সটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আবার বলছি, ফর আর সিন্স যুক্ত সেন্টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস হয়। পারফেক্ট কন্টিনিউয়াস আছে তিনটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এটা যদি আমরা প্রেজেন্ট ধরি তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস রূপান্তর করব, যদি পাস্ট মনে করি তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস রূপান্তর করব। আচ্ছা, তাহলে এটা আমাদের তাহলে কি হচ্ছে, যে তাহলে যেহেতু ফর আর সিন্স এর পরে কোনো ক্লোজ নেই, ফ্রেজ রয়েছে, তাহলে এটা নিশ্চয়ই আমরা যদি প্রেজেন্টকে ধরে নিই তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমাদেরকে কনভার্ট করতে হবে। তাহলে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কনভার্ট করি তাহলে কি হবে, আই হ্যাভ বিন নোয়িং। দেখুন, অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট এক্সাম্পল, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 ইয়ার্স, আমি আমি এখানে 10 বছর ধরে বাস করতেছি বা করে আসছি। ঠিক ফর আর সিন্স এই এক্সাম্পল দুইয়েও আমরা দেখতে পাচ্ছি। তাহলে তা তো এটা অনুযায়ী তো হওয়ার কথা যে আই হ্যাভ বিন নোয়িং। হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে, তা হচ্ছে যে ইংরেজিতে একটা নিয়ম আছে, এটা হচ্ছে টেন্সের একটা নিয়ম, যে ইংরেজিতে কিছু ভার্ব রয়েছে, যে ভার্বগুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সংগঠিত হয় বা সম্পাদিত হয়। এমন কিছু ভার্ব রয়েছে, খেয়াল করুন, যখন আমরা টেন্স শিখেছি, যেমন আমরা যখন টেন্স শিখেছি, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে আমি একটি পাখি দেখতেছি বা দেখছি, এই ধরনের তা এই দেখার কাজটা আমাদের আই বা চোখ দ্বারা সংগঠিত হচ্ছে। তা আসলে আমরা কিন্তু শিখেছি, খেয়াল করুন, যে আমি একটি পাখি দেখছি আর ইংরেজি যখন আমাদের টিচাররাও শিখেছেন, মানে আমাদেরকে শিখাইছেন যে এটা হচ্ছে আই অ্যাম সিইং এ বার্ড, এটা হয় না। আমি একটি পাখি দেখছি এর ইংরেজি হয় আই সি এ বার্ড। তার মানে আমাদেরকে বোঝাচ্ছিলেন যে কিছু ভার্ব রয়েছে, সি, ওয়াচ, লুক, হেট, লাভ, রিকগনাইজ, নো ইত্যাদি। এই ভার্বগুলোর সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয় না বা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু কনভার্ট ইট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে আমাদেরকে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। যদিও আমরা জানি এই ফর আর সিন্স
পারফেক্ট কনস্টেন্সে ব্যবহৃত হয় বেশি টেন্সের ক্ষেত্রে, তাহলে এটা আমাদেরকে করা উচিত হচ্ছে হ্যাভ বিন নোয়িং। কিন্তু নো ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম হয় না, এই জন্য আমাদেরকে এটাকে রূপান্তর করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। তাহলে নো, এই ধরনের নো, লাভ, হেট, রিকগনাইজ, সি, এই ধরনের ভার্বের সঙ্গে যদি আমরা ফর বা সিন জুড়ে দিই, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে ওই সেন্টেন্সটা বা ওই ঘটনাটাকে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। তাই এই এই এক্সাম্পলটির বা এই সেন্টেন্সটির রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে হ্যাভ নোন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি 3 নম্বর এক্সাম্পলে। 3 নম্বর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি আই ব্র্যাকেটে আছে বি, বি মানে আমি যার অজয়, ইল ফর 5 days or since Friday last, or since Friday, অর্থ আমরা করে নিই যে আমি অসুস্থ 7 দিন ধরে, সরি 5 দিন ধরে, অথবা গত শুক্রবার থেকে। ঠিক এই এখানে আমরা ফর আর সিন্স দেখতে পাচ্ছি। আমরা জানি তো ফর আর সিন্সের পরে যদি ক্লোজ না থাকে, অর্থাৎ ওয়ান সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব না থাকে, তাহলে তা নিশ্চয়ই পারফেক্ট কনস্টেন্সে কনভার্ট করতে হবে বা পারফেক্ট কনস্টেন্সে তা ব্যবহৃত হবে। ঠিক এটা অনুরূপ, তাই মানে এক্সাম্পল 2 এক্সাম্পল 1 এর মতো। তাহলে আমরা এটা কি করব, কি পারফেক্ট কনস্টেন্সে রূপান্তর করব। যদি আমরা পারফেক্ট কনস্টেন্সে রূপান্তর করি, তাহলে কি পাচ্ছি আমরা, যে আই হ্যাভ বিন বিং ইল, আই হ্যাভ বিন বিং ইল ফর 5 days or since Friday last। কিন্তু আসলে যে আমরা এখানে হ্যাভ বিন বিং, পারফেক্ট কনস্টেন্স ধরি, আমরা তো পারফেক্ট কনস্টেন্সের স্ট্রাকচার জানি যে হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্সেস আইএনজি। আসলে এই বি ভার্ব যখন মেইন ভার্ব রূপে ব্যবহৃত হয়, তার সাধারণত কন্টিনিউয়াস টেন্স তা ব্যবহার করা হয় না। এই জন্য এটা আমাদেরকে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। এই জন্য এটা আমি 5 দিন ধরে অসুস্থ, এর ইংরেজি আমরা করবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যেমন আই হ্যাভ বিন ইল, এই হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, আর বি ভার্বের ভার্ব 3 হচ্ছে বিন। তাহলে আই হ্যাভ বিন ইল ফর 5 days। কেউ যদি বলে যে আমি অসুস্থ, এর ইংরেজি কি, আই অ্যাম ইল, আমি 7 দিন ধরে অসুস্থ, তখন আপনাকে মনে রাখতে হবে যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে যে আই হ্যাভ বিন ইল ফর 7 days। আশা করি বুঝতে পেরেছেন। এটা হবে হ্যাভ বিন। ওকে, আমরা চলে যাচ্ছি 4 নম্বর এক্সাম্পলে। আমরা 4 নম্বর এক্সাম্পল দেখতে পাচ্ছি আই স হিম, ব্র্যাকেটে দেখতে পাচ্ছি একটা ভার্ব ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক মানে নাউনও হয় শুধু কাজ, কিন্তু যখন ভার্ব রূপে ব্যবহৃত হবে তখন এখানে কাজ করা বোঝাবে, নট কাজ, কাজ করা। তাহলে আই স হিম, আমি তাকে দেখেছি বা আমি তাকে দেখলাম, কাজ করা। তাই আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হিম রয়েছে, হিম হলো ইনডিরেক্ট অবজেক্ট, আমি তাকে দেখেছি বা আমি তাকে দেখলাম। এখন এই যে হিম, এই হিমের পরে যে ভার্বটি রয়েছে, এই ভার্বে আমাদেরকে কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। আসলে একটু ভাবুন, হিমের পরে কারেক্ট ফর্ম ভার্ব দুইটা ব্যবহৃত হয়, মানে ভার্বের দুইটা রূপ ব্যবহৃত হয়। একটা হচ্ছে হিমের পরে মানে আই স হিম, এখানে সটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর আমরা জানি যে ইংরেজি সিম্পল সেন্টেন্স যত ওয়ার্ডই ধারণ করুক না কেন, তার একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। যদি অন্য অন্য ভার্ব থাকে বা কোনো সেন্টেন্স যদি একাধিক ভার্ব ধারণ করে, তার মধ্যে একটা হবে ফাইনাইট, বাকি সব ভার্ব হবে নন ফাইনাইট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই স হিম, এটা একটা সিম্পল সেন্টেন্স, আর সিম্পল সেন্টেন্স ফাইনাইট ভার্ব একটাই হয়, তা হচ্ছে স। তো আমি তাকে দেখেছি বা আমি তাকে দেখলাম। তাহলে এখানে আমরা আরেকটা ভার্ব দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে, তাহলে সেই ভার্বটা আমাদেরকে নিশ্চয়ই নন ফাইনাইট ভাবে কনভার্ট করতে হবে। আর আমরা জানি নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, পার্টিসিপল, জেরান্ড, ইনফিনিটিভ। পার্টিসিপল হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল।
আপনারা পার্টি নন ফাইনাইট ভার্ব পার্ট অফ স্পিচ অধ্যায়ে দেখে নিতে পারেন বা রিভিশন করতে পারেন। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কি করবো? এটা জেরান্ড করবো না ইনফিনিটিভ করবো না পার্টিসিপল করবো? আচ্ছা, আসলে জেরান্ডের আকৃতি এবং প্রেজেন্ট পার্টিসিপল আকৃতি একই। জেরান্ডও ভার্বের শেষে আইনে থাকে, প্রেজেন্ট পার্টিসিপলও ভার্বের শেষে আইনে থাকে, কিন্তু পার্থক্য আছে। জেরান্ড হচ্ছে নাউনকে নির্দেশ করে আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভকে নির্দেশ করে। তা আমরা দেখে নিই যে এই হিম কেন অবজেক্ট। আমরা জানি অবজেক্টের পরে এটা একটা প্রোনাউন, এটা একটা অবজেক্ট। আমরা একটু ভালো করে যদি মিনিংটা খেয়াল করি, আই স হিম, আমি তাকে দেখলাম, আমি তাকে দেখেছি, তাহলে হিমের একটা এখানে অবস্থা প্রকাশ করতেছে যে ঘুমানো অবস্থায় আমি তাকে ঘুমানো অবস্থায় দেখলাম বা দেখেছি, বা কাজ করা অবস্থায়, বা হাঁটা অবস্থায়, বা পড়া অবস্থায়। দ্যাট ইজ ওয়াই এই ওয়ার্ক ভার্বকে এখানে আমাদের করতে হবে প্রেজেন্ট পার্টিসিপল। এই জন্য এই আই স হিম এরপর এই ওয়ার্ক ভার্বের এখানে কারেক্ট ফর্ম হবে ওয়ার্কিং। অনেক গ্রামেরিয়ান আছে, আপনারা অনেক গ্রামার বইয়ে দেখবেন যে আই স হিম বা আই স হার বা এই হিমের পরে যখন নন ফাইনাইট ভার্ব ব্যবহার করা হয়, অনেকেই এখানে বিয়ার ইনফিনিটিভ ব্যবহার করেন, অর্থাৎ শুধু ওয়ার্ক। এখানে টুটা লুকিয়ে রয়েছে। আসলে নন ফাইনাইট ভার্বের ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য অনুযায়ী আসলে এই এই ধরনের সেন্টেন্সে মানে ফাইনাইট ভার্বের যখন অবজেক্ট থাকবে, তারপর যখন আমরা নন ফাইনাইট নিব, আসলে এরপরে প্রেজেন্ট পার্টিসিপল রূপটাই দেওয়া উচিত বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বা সুইটেবল হয়। আমি আপনাদের একটু ব্যাখ্যা করতেছি যে আই স হিম, আমি তাকে দেখলাম, আর এখানে যদি আমরা শুধু ওয়ার্ড দিই, অর্থাৎ বিয়ার ইনফিনিটিভ করে দেওয়ার সময় টুটা উজ্জে রাখি যে কাজ করা অবস্থা। আসলে এই যে বিয়ার ইনফিনিটিভ, আসলে ইনফিনিটিভ তো বেশিরভাগ নাউনকে নির্দেশ করে। যেমন জেরান্ড যেখানে যেখানে ব্যবহৃত হয় ইনফিনিটিভ ব্যবহৃত, আবার ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়, ইনফিনিটিভ আপনি অ্যাডভার্ব রূপে ব্যবহৃত হয়। কিন্তু এখানে মোস্ট সুইটেবল হচ্ছে যে এখানে বিয়ার ইনফিনিটিভ না ব্যবহার করে আপনার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ যেটা অ্যাডজেক্টিভকে নির্দেশ করে সেটা ব্যবহার করা উচিত, বা সেটাই মানে আপনার মোস্ট সুইটেবল হয়। কারণ আমি আরেকটা আপনি এখানে লজিক দেখাচ্ছি যে আই স হিম ওয়ার্কিং, আমি তাকে কাজ করা অবস্থায় দেখলাম বা দেখেছি। এই আই স হিম ওয়ার্কিং এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে যদি আমরা কনভার্ট করি কমপ্লেক্স সেন্টেন্স, তখন কি হবে দেখো, আই স দ্যাট হি ওয়াজ ওয়ার্কিং, অথবা আই স হিম হু ওয়াজ ওয়ার্কিং। কিন্তু যখন আপনি নেবেন আই স হিম ওয়ার্ক, তখন এই সেন্টেন্সটাকে যখন আমরা কমপ্লেক্স করব, তখন একটু আমাদের জন্য কষ্ট হবে, বা আমরা পরবর্তী ক্লোজটা মানে তৈরি করতে মানে একটু আমরা আমাদের কাছে কি হবে, কষ্ট হবে। তাই আমি মনে করি যে আমি আপনার হচ্ছে আই স হিম ওয়ার্ক, এটাও সঠিক, আবার আই স হিম ওয়ার্কিং, এটাও সঠিক। তবে মোস্ট মানে আপনার হচ্ছে মোস্ট সুইটেবল হচ্ছে ওয়ার্কিং। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি 5 নম্বর এক্সাম্পলে। এখানে দেখতে পাচ্ছি যে একটা সেন্টেন্স রয়েছে, আই হ্যাভ আ লিটার, আই হ্যাভ আ লিটার, যে আমার একটা পত্র রয়েছে বা চিঠি রয়েছে। এখানে একটু সারা পড়ছে একটা অংশ বাই হার্ট, যে আমার একটা চিঠি রয়েছে লেখা তার দ্বারা, লেখা তার দ্বারা। আচ্ছা, এখানে আমরা দেখে নিই, এখানে হ্যাভ হচ্ছে ফাইনাইট ভার্ব। আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে, তারপর যদি একাধিক ভার্ব থাকে তা অবশ্যই নন ফাইনাইট হবে। তো এখানে লিটার, লিটার হচ্ছে নাউন, আমরা জানি নাউনের পরে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগেও অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, তাহলে রাইট ফর্মের আমাদেরকে অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে। অ্যাডজেক্টিভ ফর্ম এটা তো ভার্ব, ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম আমাদেরকে করতে হবে। তাহলে ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা মানে 3 নম্বর ফর্ম। এটা মনে রাখবেন যে সকল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ নির্দেশ করে। তাই আবার হচ্ছে ভার্বের যে আইএনজি ফর্ম আছে প্রেজেন্ট পার্টিসিপল, সেটাও অ্যাডজেক্টিভ, তা কিন্তু এখানে হচ্ছে না। আর কারণ আপনার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভ নির্দেশ করে, কিন্তু আবার ভার্ব 3
সেটাও অ্যাডজেক্টিভ, কিন্তু দুইটার মধ্যে একটু ব্যবহারগত পার্থক্য রয়েছে। সেটা আপনারা পার্টিসিপল অধ্যায়ে যা শিখে নিতে পারেন বা রিভিশন করতে পারেন। জাস্ট এখানে হবে রাইট ফর্মের ভাব রাইটিং না হয় ওটা রিটেন, তার মানে এখানে প্যাসিভ ফর্মকে নির্দেশ করতেছে যে আমার একটা চিঠি আছে তার দ্বারা লেখা। আর এখানে আমরা জানি লিটার নাউন, তারপর তো অ্যাডজেক্টিভ থাকে, তার কারণে আমাদেরকে ভার্ব 3 নিতে হবে। এখানে আমাদের কোনোভাবেই আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ রাইটিং ফর্মটা নিতে পারতেছি না। কারণ রাইটিং মানে প্রেজেন্ট পার্টিসিপল একটু আপনাদেরকে রিভিশন করে দিই। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, তা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ নির্দেশ করে, কিন্তু যে নাউন বা প্রোনাউন দ্বারা চলমান অবস্থা বোঝাবে, মানে তখনই তার অবস্থাটা প্রকাশ করবে তখনই। যেমন আপনারা উপরে সেন্টেন্স দেখতে আই স হিম ওয়ার্কিং, আমি তাকে কাজ করা অবস্থায় দেখলাম। যেমন সেটাকে চলমান বোঝাচ্ছে, চলমান একটা ঘটনা। এই জন্য আপনাদের প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে চলমান অবস্থা প্রকাশ করবে নাউন বা প্রোনাউনের এবং তারপরে বা আগে বসে। আর যখন একটু স্থির অবস্থা প্রকাশ করবে তখন আমরা নেব ভার্ব 3 ফর্ম ভার্বে। দেখেন আমি একটা চিঠি, আমার একটা চিঠি আছে তাদের লেখা, তার মানে একটু আগে লিখেছে, সেদিনও লিখতে পারে, আবার 1 বছর আগেও লিখতে পারে বা অনেক আগেও লিখতে পারে, কিন্তু এটা হচ্ছে এই লেটারটার একটা অবস্থা প্রকাশ করছে কি, এটা স্থির অবস্থা। এই জন্য এখানে আমাদেরকে আমরা দেখবো যে নাউনের পরে যখন আগে বা পরে যখন আমরা ভার্বের একটা ফর্ম ইউজ করব, তখন সেই নাউনটার কি অবস্থা প্রকাশ করতেছে, এটা স্থিতিশীল না চলমান। যদি চলমান হয় আমরা তাকে আইএনজিতে রূপান্তর করবো সেই ভার্বটাকে, আর যদি স্থির মানে প্রকাশ করে বা নির্দেশ করে তাহলে আমরা তাকে ভার্ব 3 ফর্ম নেব। আশা করি বুঝতে পেরেছেন। এটা হবে রিটেন, রিটেন WRITTEN। ওকে, আমরা চলে যাচ্ছি 6 নম্বর এক্সাম্পলে। 6 নম্বর এক্সাম্পলে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করি। ভিউয়ার, আমি একজন নতুন ইউটিউবার, আমার ভাষাগত ত্রুটি আছে, আমার বডি ল্যাঙ্গুয়েজ আমি কেবল প্র্যাকটিস করতেছি, আমার এই ভাষাগত ত্রুটি, সাউন্ড সিস্টেম ভালো না, এই বলে আপনারা আমাকে ইগনোর করবেন না বা ডিজনার করবেন না, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই, আমি একজন জ্ঞান ভিক্ষুক মানুষ, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টও করবেন, এটা আপনাদের কাছে আমার 100% অনুরোধ। আচ্ছা, আমরা 6 নম্বর উদাহরণে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে টি প্রডিউস ইন বাংলাদেশ। টি মানে চা, চা, চা তো এমনি খাওয়া হয়। আচ্ছা, এখানে চা প্রডিউস মানে বা মেক বা গ্রো, প্রডিউস হচ্ছে উৎপাদন করা, ইন বাংলাদেশ বাংলাদেশে, তাহলে চা বাংলাদেশে উৎপাদন করা, এটা কোনো মিনিং হয়, কোনো সেন্টেন্স হয় না। সেন্টেন্সে তো আপনার আছেই, একটা সেন্টেন্সের 3টে গুণ থাকতে হবে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আচ্ছা, তাহলে আমরা দেখে নিই, একটু বাংলা অনুযায়ী করবেন, তাহলে রাইট ফর্ম ভার্বটা করতে পারবেন, সহজেই আপনি রাইট ফর্ম ভার্ব ব্যবহার করতে পারবেন। তাহলে টি প্রডিউস, চা উৎপাদন করে ইন বাংলাদেশ বাংলাদেশে, তাহলে চা তো নিজে উৎপাদন করতে পারে না। আসলে আমাদেরকে দেখতে হবে যে যখন আমরা রাইট ফর্ম ভার্ব করব, যে সাবজেক্টটা রয়েছে, যে এই সাবজেক্টটি যদি আমাদেরকে ফাইনাইট ভার্বে যদি কারেক্ট ফর্ম করতে বলা হয় পরীক্ষা, তাহলে দেখবো ওই সাবজেক্টটা ওই ভার্বটার মানে ভার্ব মানে তো ক্রিয়াটা সম্পাদন করতে পারে না। যদি না পারে তখন আমাদেরকে ওই ভার্বটার প্যাসিভ রূপ দিতে হবে, মানে প্যাসিভ ফর্ম করতে হবে। তাহলে এটা দেখা যাচ্ছে টি উৎপাদন করতে পারে না, টি কে আমরা উৎপাদন করবি, ও কি টিকেই তো আমরা উৎপাদন করি। এই জন্য এটাকে আমাদের কি করতে হবে, প্রেজেন্ট, যেহেতু এটা একটা সত্য ঘটনা, এই জন্য আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। আর আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস জানি, আর স্ট্রাকচার জানি, সাবজেক্ট প্লাস অ্যামিজার তো ভার্ব 3। তাহলে আমরা এখানে লিখতে পারি টির পরে ইজ বসবে, প্রোডিউসের ভার্ব 3 হচ্ছে প্রোডিউসড। তাহলে পূর্ণাঙ্গ মিনিং হচ্ছে বা আপনার হচ্ছে একটা সার্থক সেন্টেন্স হচ্ছে যে বাংলাদেশে চা উৎপাদিত হয় বা উৎপাদন করা হয়, এটা একটা প্যাসিভ ফর্ম, কার দ্বারা, বাংলাদেশের লোকের দ্বারা, হয়ে গেল। এ ধরনের আপনাদের একটা
সিনোনিমাস সেন্টেন্স আমি দেখাচ্ছি বা এক্সাম্পল। যেমন ইংলিশ, টু স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেখুন, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংরেজি, এখানে স্পিক মানে কথা বলা, আসলে ভাষার ক্ষেত্রে স্পিক ভার্ব ব্যবহার হবে, নট টেল বা সে, টকও ব্যবহার হয়, তবে স্পিকটাই অ্যাপ্রোপ্রিয়েট। যে ইংলিশ এখানে কথা বলা না, বলা অর্থ ইংলিশ বলে সারা বিশ্বে। তাহলে এটা কোনো মিনিং আসলো? এটা কোনো সার্থক সেন্টেন্স হলো না। ইংরেজিতে নিজে তো কথা বলতে পারবে না। আসলে এই ইংরেজির এই কথা বলার এই যে সাবজেক্ট এই সেন্টেন্সের, এর কোনো কি নেই, মানে ক্ষমতা নেই। তাহলে এটা আমাদেরকে প্যাসিভে রূপান্তর করতে হবে। তা এই জন্য এটাকে আমরা যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, এবং ইংলিশের পরে ইজ স্পোকেন, ইজ স্পোকেন, যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এ ধরনের আরো আছে, যেমন গোলাপকে ফুলের রানী বলা হয়, গোলাপকে ফুলের রানী বলা হয়, এর ইংরেজি আমাদেরকে স্পেসিফাই করতে হয় যে দ্য রোজ ইজ কল্ড দ্য কুইন অফ ফ্লাওয়ার্স। কাজী নজরুল ইসলামকে বেদরে কই বলা হয়, কাজী নজরুল ইসলাম ইজ কল্ড আ রিবেল পোয়েট। এই ধরনের, আশা করি বুঝতে পেরেছেন। ওকে ভিউয়ার্স, আপনাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য মিলিয়ন ট্রিলিয়ন ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। বেস্ট অফ লাক, মে আল্লাহ ব্লেস ইউ, খোদা হাফেজ। আমার জন্য আপনারা দোয়া করবেন।